Hello dear students, welcome to 360 degree teaching. Target 50 সফেদ স্পেশাল ক্লাসে আজকে আমরা এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আমরা দেখব এমসিকিউ যে এমসিকিউ গুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে সেই এমসিকিউ গুলো নিয়ে ডিসকাস করব। তো স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই জানো যে ডিএইচএস এর আন্ডারে যে 100 পোস্টের যে নার্সিং অফিসার পোস্ট কালকে রেজাল্ট বেরিয়েছে এবং আমাদের 360 থেকে অনেক স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। তো এটা একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট যে স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, ক্লাসে জয়েন করছে, কোচিং আসছে, কেন ওদের এক্সাম ক্র্যাক করার জন্য, ওদের সিলেকশনের জন্য। তো যখনই আলটিমেটলি কোনো স্টুডেন্ট সিলেক্ট হয় তো সেটা স্টুডেন্টের অ্যাচিভমেন্ট প্লাস আমাদের অ্যাচিভমেন্ট। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা যে স্টুডেন্টের থেকে স্টুডেন্ট যখন সিলেক্ট হয় এবং স্টুডেন্ট এসে যখন বলে যে স্যার সিলেক্ট হয়েছে, আপনি যেভাবে ক্লাসে পড়িয়েছিলেন বা আপনাদের জন্য বা যে যে ফেসিলিটিসগুলো আপনারা দিয়েছেন এগুলো সত্যি বেনিফিট। তো সেটাই সবসময় আমরা চেষ্টা করি যে যাতে স্টুডেন্ট সাকসেস হয় লাইফে এবং স্টুডেন্টে যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করে বা যে প্রিপারেশনের যে অবজেক্টিভটা আছে সেটা যাতে সিলেক্ট হয় এবং সেটা 360 হাত ধরে যখন সিলেক্ট হয় তখন সেটা অনেকটা ভালো লাগে, অনেকটা আনন্দ লাগে শুনে। তো যারা সিলেক্ট হয়েছে কংগ্রেচুলেশন। তো আমরা যে ক্লাসের জন্য প্রিপারেশন করছিলাম সেটা হচ্ছে কি আমাদের সফেদ যে ত্রিপুরা এনএচএম আন্ডারে যেটা, ওইটা নিয়ে আমাদের প্রিপারেশন চলছিল। তো আজকে ক্লাসে আমাদের 15 নং ক্লাসে আমরা দেখবো যে এমসিকিউ গুলা অর্থাৎ যে কোশ্চেনগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। শুধু সফেদ না, যে কোনো এক্সামের জন্য এটা তোমাদের ইম্পর্টেন্ট থাকছে। তো তোমরা যে কোনো এক্সামের জন্য সেটা পড়তে পারবে, কারণ শুধু আমাদের যে সিলেবাস সেটা শুধু কোনো পার্টিকুলার এক্সামের জন্য না, সেটা পুরো সব এক্সামের জন্য। তো ক্লাসগুলো সেরকম ভাবেই ফলো করা হয় যাতে সবগুলো এক্সাম আমার কভার হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি আজকের যে সেশন টার্গেট 50 সিরিজ। তো আমাদের কি করতে লাগবে? স্টপ স্ট্রেসিং এভরিথিং, উইল বি ওকে, জাস্ট লেট ইট গো। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, যেমন কালকে এক্সামে রেজাল্ট দিয়েছে, অনেক স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, আবার অনেক স্টুডেন্ট সিলেক্ট হয়নি। ঠিক আছে, যেটা সিলেক্ট হয়নি ঠিক আছে, সেটা ওই অতটুকু পর্যন্তই শেষ। ঠিক আছে, ওইটা ক্যারিয়ার ফরওয়ার্ড করার কোনো দরকার নেই যে আমি সিলেক্ট হয়নি, কেন হয়নি, সেটা নিয়ে আমার ডিপ্রেশনে যাওয়া, সেটা নিয়ে আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া, সেটা নিয়ে আমার না, কেন সেটা যতটুকু আছে ওইটুকু পর্যন্ত। এরপরে সেটাকে ক্যারিয়ার ফরওয়ার্ড করে নিজের মেন্টাল স্ট্রেস, নিজের ডিপ্রেশন, নিজের ফিজিক্যাল হেলথ খারাপ করার কোনো দরকার নেই। তো স্টপ স্ট্রেসিং এভরিথিং, উইল বি ওকে, জাস্ট লেট ইট গো। ঠিক আছে, যেটা হয়েছে সেটা ছেড়ে দাও। ঠিক আছে, নেক্সট কি আসবে নেক্সট এর জন্য ট্রাই করো। ঠিক আছে, এটাই স্টেজ। ঠিক আছে, এটা একটা স্টেপ। ফেলিউর কি? ফেলিউর সাকসেসের একটা স্টেপ। তো ওই স্টেপটা যদি না ক্রস করি বা ওই স্টেপটা ছাড়া আমি কিন্তু পরে স্টেপে যেতে পারবো না। তো ওই স্টেপ এমন না যে আমার ফেলিউর হয়েছে আমি ওই জায়গায় বসে থাকবো, আলটিমেটলি আদৌ কোনো লাভ নেই। ঠিক আছে, তো এজন্য সবসময় নিজেকে ফরওয়ার্ড মুভমেন্ট করো, সবসময় নিজেকে আপডেটেড রাখো। ঠিক আছে, এক্সাম আসবে, এক্সামে কেউ সাকসেস হবে, কেউ ফেলিউর হবে, সবাই তো আর সাকসেস হয় না, সবাই সাকসেস হওয়াটাও পসিবল না। ঠিক আছে, কারণ কি ফেলিউর থেকেই আমরা নিজের মেন্টাল স্ট্যাটাস একটা স্ট্রং ফাউন্ডেশন আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি। তো আমরা আজকে সেশন আমরা স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, স্ট্রোক, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস, ফ্র্যাকচার, ডোন্ট নো। তো ডোন্ট নো তো হওয়ারই কথা না, আমরা জানি এটা ডোন্ট নো কেন। তো এখানে তিনটা অপশন দেওয়া আছে, কোনটা অপশন কারেক্ট আনসার? স্ট্রোক, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস, ফ্র্যাকচার। পারমিতা বলছে বি। আচ্ছা, তো এটা ইজি কোশ্চেন ছিল যে ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস মেলাইটাস যখন কোনো মেডিকেল সার্জিক্যালের কোনো পার্ট আসে, আমার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট মেডিকেল সার্জিক্যাল, যদিও এখন এটা অ্যাডাল্ট হেলথ নার্সিং আমরা জানি। তো ডায়াবেটিস মেলাইটাস ব্যাপারটা হচ্ছে কি পুরো আমাদের প্যানক্রিয়াসের, যেখানে আমাদের যে ইনসুলিন ল্যাঙ্গারহ্যানের বিটা সেলটা যেখানে ইনসুলিন প্রোডাকশন থাকে না। তো ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আমরা জানি টোটাল 3টে ডায়াবেটিস মেলাইটাস, একটা টাইপ 1 যেটা জুভেনাইল ডায়াবেটিস বা যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2
adult onset diabetes mellitus, non-insulin dependent diabetes mellitus, mainly stress, lifestyle related থাকে, আর এটা জেস্টেশনাল ডায়াবেটিস যেটা ইজিলি রিকভার হয়ে যায়। তো এই যে ডায়াবেটিস মেলাইটাস মেইনলি কি হয়, প্যানক্রিয়াসে বিটা সেল সাপ্রেস থাকে এট দ্য বার্থ টাইম, তো সেটা লাইফ লং থাকে। তো সবচেয়ে ডেঞ্জারাস থাকে, অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাসের যে কমপ্লিকেশন, ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন থাকে হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন থাকে হাইপোগ্লাইসেমিয়া। বাট টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ যখন এক্সেসিভ গ্লুকোজ লেভেল হয়, হাই গ্লুকোজ লেভেল হয়, তখন সেটা কি করে, বডিতে আমাদের এনার্জিটা মেইনলি আসে কোথা থেকে, সিএইচও থেকে, কার্বোহাইড্রেট থেকে এনার্জি আসে। বাট সিএইচও কার্বোহাইড্রেট তো ব্লাডের মধ্যে যেতে পারে না, কারণ কি ব্লাডের মধ্যে যেতে গেলে একটা সেল, ঠিক আছে, আমাদের বডিতে যে সেলগুলো থাকে, যে সেলগুলো থাকে, সেলের মধ্যে একটা ডোর থাকে, দরজা থাকে, যেটাকে আমরা বলি ব্লাড সেল, ঠিক আছে, ব্লাড সেল। এই যে ব্লাড সেলটা, এই যে পার্টটা, এই পার্টটার মধ্যে কে থাকে, ইনসুলিন থাকে, ঠিক আছে, আমরা যেমন বলি গার্ড, ঠিক আছে, বা সিকিউরিটি কে থাকে, কোথায় থাকে, দরজায় থাকে, এন্ট্রি গেটে থাকে। তো সেম এন্ট্রি গেটে এখানে সিকিউরিটি কে, এখানে ইনসুলিন, ইনসুলিন তো নেই। ইনসুলিন যদি না থাকে, সেলের মধ্যে গ্লুকোজটা আসার তো অবস্থা নেই, আছে নাই তো, এখানে যে গ্লুকোজটা আসবে, গ্লুকোজটা যে আসবে, গ্লুকোজটা আসার রাস্তা কই, নাই তো, কারণ এখানে যে ইনসুলিন বা যে ব্লাড সেলটা থাকে এখানে নাই, কারণ এখানে প্যানক্রিয়াসের মধ্যে প্রবলেম, বিটা সেলের মধ্যে প্রবলেম। তো যখন না আসে, তো সেল তো কি চায়, সেল তো বডিতে এনার্জি প্রডিউস করতে হবে, তো এনার্জির জন্য কি লাগে, সিএইচও লাগে, তো সিএইচও তো নাই। তো সিএইচও যখন না থাকে, তখন কি করে, ফ্যাট ব্রেকডাউন করে, ফ্যাট থেকে কি করে, এনার্জি প্রডিউস করে। তো নরমালি কিন্তু আমরা সিএইচও থেকে এনার্জি প্রডিউস হয়, যখন ফ্যাট থেকে ব্রেকডাউন হয়, এনার্জি প্রডিউস হয়, তখন সেটা কনভার্ট হয় কি, কিটোন বডি প্রডিউস হয়। দেখবে অনেকের মেইনলি মেয়েদের ক্ষেত্রে পিম্পল ফর্মেশন হয়, তারপরে ফেসের মধ্যে যে ছোট ছোট পিম্পল থাকে, কেন থাকে, কারণ ফাস্টিং, ঠিক আছে, এক্সেসিভ স্টারভেশন, ঠিক আছে, যদি কন্টিনিউয়াস ফাস্টিং এ থাকে, তখন বডি সিএইচও মানে বডির মধ্যে তো কার্বোহাইড্রেট থাকে না, তখন কি করে, ফ্যাট ব্রেকডাউন করে। তো আলটিমেটলি যখন ফ্যাট ব্রেকডাউন করে, তখন কি হয়, কিটোন বডি প্রডিউস হয়। আর কিটোন বডি কি করে, কিটোন বডি ডাইরেক্ট এটা ব্রেইনে এফেক্ট করে, ব্রেইন সেলে এফেক্ট করে, তখন এক্সেসিভ দেখবেন হেডেক হয়, ঠিক আছে, ব্রেইনে এফেক্ট করে। আর এই যে এটা যদি কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে, তখন কিটো অ্যাসিডোসিস, কিটোন বডি থেকে কিটো অ্যাসিডোসিস, ঠিক আছে। তো এই জন্য স্টারভেশন অর্থাৎ ফাস্টিং এ থাকাটা কিন্তু মোটে একদম ভালো না। কন্টিনিউয়াসলি যদি এরকম ফাস্টিং এ থাকে, তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। তো সবচেয়ে বেস্ট কি আমাদের খাওয়ার মধ্যে স্যালাড, ঠিক আছে, এটা সবচেয়ে বেস্ট, ফাইবার স্যালাড এগুলো নেওয়া, ঠিক আছে। তো এই যে ফ্যাট ব্রেকডাউন হয়, কিটোন বডি প্রডিউস হয়, কিটোএসিডোসিস হয়। তো এই যে কিটোএসিডোসিস, এটার নামে কিটোএসিডোসিস কি, ডায়াবেটিস কিটোএসিডোসিস, এটা রিলেটেড টু ডায়াবেটিস, কিটোএসিডোসিস, এখানে এক্সেসিভ, এখানে গ্লুকোজ লেভেল থাকে, এক্সেসিভ লেভেল 500 600 পর্যন্ত এখানে গ্লুকোজ লেভেল থাকে। তো আলটিমেটলি যখন গ্লুকোজ লেভেলটা এক্সেসিভ থাকে, তখন এটাকে আমরা বলি ডায়াবেটিস কিটোএসিডোসিস, কারণ এখানে ফ্যাট, কার্বোহাইড্রেট থাকে না, ফ্যাট থেকে ব্রেকডাউন হয়ে বডিতে কিটোন বডি প্রডিউস হয়। তো আলটিমেটলি এটা ডায়াবেটিস কিটোএসিডোসিস। আর এটা মেইনলি দেখা যায় টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে, এটা মেইনলি দেখা যায়, ঠিক আছে, বুঝা গেল। তো এখানে কমপ্লিকেশনটা কোনটা, কমপ্লিকেশনটা অপশন বি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, hyperkalemia affect arrhythmia, fever, pain, don't know, ঠিক আছে। তিনটা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট আনসার কি আছে, হাইপারক্যালেমিয়া। হ্যাঁ, যে ইলেকট্রোলাইট, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম, ক্লোরিন, ইলেকট্রোলাইট গুলা সবগুলা নরমাল লেভেল কত আছে, এক্সামের জন্য, তোমাদের যে এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য তোমরা কি করবে, যতগুলো ইলেকট্রোলাইট আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, যতগুলো ইলেকট্রোলাইট আছে, সবগুলো ইলেকট্রোলাইট একদম
কি কি আছে, তার রেঞ্জ কত, এগুলো একদম সবসময় চোখের সামনে রাখো, ঠিক আছে, বা যে নোটবুকটা আছে ফার্স্ট ফ্রন্ট পেজে রাখো, কারণ এগুলো সবসময় দরকার হয়, ঠিক আছে। তো এখানে হাইপারক্যালেমিয়া বলতে কি, হাইপার মিন্স এক্সেসিভ পটাশিয়াম লেভেল। নরমাল পটাশিয়াম লেভেল কত, 3.5 to 5.0 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে, এটা নরমাল পটাশিয়াম লেভেল। তো যখন এই পটাশিয়াম লেভেল এক্সেস হয়, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া আমরা জানি, হাইপোক্যালেমিয়া মিন্স লো যদি হয় তখন হাইপোক্যালেমিয়া, আর যদি এটা যদি এক্সেস হয় তখন এটাকে কি বলি আমরা, হাই যখন হয় তখন হাইপারক্যালেমিয়া, ঠিক আছে। তো পটাশিয়াম লেভেল, এখন আমরা যখনই কোনো এরকম ইলেকট্রোলাইট চেঞ্জেস হয় তখন কিন্তু আমাদের ইসিজি গ্রাফের মধ্যে আমরা ইজিলি সেটা দেখতে পারি। আচ্ছা, তো ইসিজি গ্রাফের মধ্যে, ঠিক আছে, ইসিজি গ্রাফের মধ্যে আমরা কি কি চেঞ্জেস আমরা এখানে দেখি। তো আমরা ইসিজি যদি গ্রাফটা দেখি, ঠিক আছে, এটা আমাদের ইসিজি গ্রাফ। ইসিজি আমাদের পি আছে, কিউআরএস কমপ্লেক্স আছে, ঠিক আছে। তো ইসিজি গ্রাফের মধ্যে হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালেমিয়া যদি হয় কি হয়, হাইপোক্যালেমিয়া আর হাইপারক্যালেমিয়া, এখানে থাকে ফ্ল্যাট টি ওয়েভ, সিম ইউ ওয়েভ, এসটি ডিপ্রেস, আচ্ছা, এখানে থাকে পিক টি ওয়েভ, এখানে থাকে ওয়াইডেন কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে। তো এগুলা আমরা পটাশিয়াম চেঞ্জে যদি হয় ইলেকট্রোলাইট মানে ইসিজি গ্রাফের মধ্যে এগুলো আমরা দেখি। হাইপারক্যালেমিয়া মেইনলি দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট, যদি হাইপারক্যালেমিয়া হয় তখন কি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকে। আর হাইপোক্যালেমিয়া যদি হয় তখন এরিথমিয়া হওয়ার চান্স থাকে। তো হাইপো হলেও প্রবলেম, হাইপার হলেও প্রবলেম, ব্যালেন্স থাকা দরকার, ঠিক না, ব্যালেন্স থাকা দরকার। কারেক্ট आंसर অ্যারিথমিয়া। ঠিক আছে, এখানে যদি হাইপারক্যালিব্রেশন সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট থাকে তো এখানে কার্ডিয়াক অ্যারেস্ট তো আমরা অ্যারিথমিয়া কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন, the normal body temperature in adult, normal body temperature। তো
কি কি সাইটগুলো আছে, একটা ওরাল, ওরাল এক্সিডা, আর একটা রেকটাম। তো ওরালে থাকে কত? ওরালে থাকে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এটা থাকে 97.6 ডিগ্রি ফারেনহাইট, আর এটা 99.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা থাকে নরমাল রেঞ্জ। ঠিক আছে, এগুলো সবগুলো নরমাল। তো এখানে ওরাল নেস 98.6 ডিগ্রি ফারেনহাইট, তো এটা 98.6 ডিগ্রি ফারেনহাইট 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, next question, the priority nursing action in myocardial infarction. Myocardial infarction এ কি হয়? Give food, administer oxygen, encourage walking, don't know. তো myocardial infarction এ কি হয়? Myocardial infarction এখানে কি হয়? আমাদের যে হার্ট থাকে, হার্টের তিনটা লেয়ার থাকে, একটা এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর একটা পেরিকার্ডিয়াম। ঠিক আছে, পেরিকার্ডিয়ামে আলাদা লেয়ার থাকে, ভিসারাল থাকে, প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার থাকে। তো এই যে হার্ট, এই যে হার্টের যে এওটা থাকে, এওটা দিয়ে কি হয়? ব্লাড সার্কুলেট হয়, আর এওটা দিয়ে 5% ব্লাড ফার্স্ট মায়োকার্ডিয়াম লেয়ারে সার্কুলেট হয়, যেটাকে আমরা বলি করোনারি আর্টারি। করোনারি আর্টারি, ঠিক আছে, অ্যাপ্রোচ 250 ml ফার্স্ট হয়ে যায় মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম লেয়ারে যায়। কারণ কি? মায়োকার্ডিয়াম হার্টে কন্ট্রাকশন, হার্ট পাম্প করে। ঠিক আছে, তো এটা নরমালি চলতে থাকে। হ্যাঁ, নরমালি চলতে থাকে। এটা একটা রাইট সাইডে, একটা লেফট সাইড থাকে। তো এই যে আর্টারি থাকে, আর্টারির মধ্যে যদি কোনো কারণে এখানে প্লাক ফর্মেশন হয় বা ক্যালসিয়াম ডিপোজিট হয়, ঠিক আছে, ক্যালসিয়াম ডিপোজিট বা কিছু যদি হয়, তখন যে হার্টের যে লেয়ার গুলা থাকে, হার্টের যে লেয়ার মানে এই যে এই যে কি থাকে, এগুলা থাকে করোনারি আর্টারির যে ব্রাঞ্চ গুলা। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন থাকে লাডা আর্টারি। ঠিক আছে, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লাডা আর্টারি। ঠিক আছে, লাডা আর্টারিতে কি হয়? এই লাডা আর্টারিতে কি হয়? ধরো এটা লাডা আর্টারি। ঠিক আছে, এই লাডা আর্টারিতে এখানে কোনো কারণে যদি এরকম অবস্ট্রাকশন হয়, কোনো কারণে যদি এরকম অবস্ট্রাকশন হয়, তো অবস্ট্রাকশনটা বিভিন্ন কিছু হতে পারে। অবস্ট্রাকশনটা এখানে ব্লাস্ট হতে পারে, অবস্ট্রাকশনটা এখানে পুরোটা কোলাপস হতে পারে। ঠিক আছে, তো যে কোনো কারণে যে কোনো কিছু রিজনে যদি ব্লাড সার্কুলেশন যদি কোলাপস হয়, তখনই কি হয়? এই জায়গাটা পুরাটা কি হয়? এই জায়গাটা পুরাটা ডেথ হয়, মানে নেক্রোসিস হয়। ঠিক আছে, কারণ এখানে যদি প্রপার সার্কুলেশন না হয়, অক্সিজেন সার্কুলেশন যদি না হয়, তো কার্ডিয়াক যে মাসেলটা, কার্ডিয়াক মাসেল নেক্রোসিস হয়, ডেথ হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা বলি যে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, তখন আমরা বলি কি? কার্ডিয়াক অ্যারেস্ট বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এটা টোটাল মানে পুরো মেকানিজমটা। তো এখানে ইমিডিয়েটলি আমার কি করতে লাগবে? ইমিডিয়েটলি আমার এখানে মোনা। ঠিক আছে, মোনা কি? মোনা কি জানো তোমরা? জানা তো দরকার। মোনা, MONA, মোনা। মোনা means morphine, ও অক্সিজেন, NTG নাইট্রোগ্লিসারিন, আর একটা অ্যাসপিরিন। ঠিক আছে, এটা আমরা ইমিডিয়েটলি আমরা করব, বাট খুবই দুঃখের বিষয় এটা এখন আমরা ফলো করি না। কারণ কি? এটা তো পুরানো কনসেপ্ট। ঠিক আছে, তো মরফিন কেন? মরফিন যে অ্যানালজেসিক হিসেবে কাজ করে, অক্সিজেন সাপ্লাই, তারপর নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে, ভ্যাসোডাইলেটর। নাইট্রোগ্লিসারিন কিভাবে? নাইট্রোগ্লিসারিন সবসময় কন্টেনারে রাখতে হয় আর ডার্ক প্লেসে রাখতে হয়। নাইট্রোগ্লিসারিন কিভাবে? সবসময় আমরা সাবলিঙ্গুয়ালে দিতে লাগে, এবং এভরি 5 মিনিটে ম্যাক্সিমাম 3টা ডোজ। ঠিক আছে, যদি এরকম কোনো সাইনাস সিম্পটম থাকে, ফেস যদি তোমার ফেশিয়াল এক্সপ্রেশন যদি চেঞ্জ হয়, তারপরে আর্ম যদি শেক হয়, ঠিক আছে, তারপরে স্পিচ যদি স্লার স্পিচ থাকে, তখন এগুলো হচ্ছে কি কার্ডিনাল মানে ওয়ার্নিং সাইন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এগুলো যদি হয়, ইমিডিয়েটলি আমার কি করতে লাগবে? এনটিজি। তো এনটিজি নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবল। তোমরা এটা যদি আমাদের এটা রাখা দরকার। ঠিক আছে, বাড়িতে যে কেউ মানে যে কোনো সময় কারো আমাদের কাজে লাগতে পারে যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট, যদি এরকম কোনো কারণ। এখন কি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যে সাইলেন্ট কিলার যদি আমরা বলি যে হাইপারটেনশন,
এটা কিসের সঙ্গে রিলেটেড, কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক বা এইসব সঙ্গে রিলেটেড। তো যখনই কোনো এরকম প্রবলেম বা যাদের আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে সবসময় হাইপার টেনশন থাকে, তখন কিন্তু এই কার্ডিয়াক রিলেটেড প্রবলেমগুলো হওয়ার চান্স থাকে। তো আমার সেফটি প্রিকশনের জন্য আমার কি করতে লাগবে, হেলথ ইন্স্যুরেন্সের পাশাপাশি, হেলথ ইন্স্যুরেন্স আমাদের সবাইকে করা দরকার, হেলথ ইন্স্যুরেন্স পাশাপাশি আমাদের কিন্তু সেফটি প্রিকশন কিন্তু আমাদের রাখা দরকার, অর্থাৎ এমটিজি ট্যাবলেট রাখা দরকার, ঠিক আছে। 5 mg যে ট্যাবলেটগুলো সেটা আমরা সাবলিঙ্গুয়ালি আমরা 5 মিনিট একটা দেওয়ার পরে আবার 5 মিনিট আবার 5 মিনিট এমন করে আমরা দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা গোল্ডেন আওয়ার 1 আওয়ার আমরা জানি, তো হসপিটাল যাওয়া পর্যন্ত সেটা দেওয়া হচ্ছে, কারণ এটা কি ভেসো ডাইলেট করে, যে ব্লাড ভেসেলগুলো এগুলো ডাইলেট করে ব্লাড সার্কুলেশনটা প্রপারলি মেইনটেইন করে। আর এটা হচ্ছে কি অ্যাসপিরিন, যেটা ব্লাড থিনার এজেন্ট, ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট। হ্যাঁ, তো মোনা ট্যাবলেট, মোনা সিস্টেম আমরা ইউজ করি না, এখন আমরা সোনা সিস্টেম ইউজ করি। হ্যাঁ, কি সোনা, SONA। সোনা কি, সোনা হচ্ছে গিয়ে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড যেটা আমরা বলি অ্যাসপিরিন। তো যেখানে আমরা আগে অ্যাসপিরিন লাস্টে দিতাম, এখন আমরা আগে এরপরে নাইট্রোগ্লিসারিন, অক্সিজেন নাইট্রোগ্লিসারিন, তারপরে অ্যানালজেসিক, যেটাকে আমরা বলি মরফিন। তো এটাই নিউ গাইডলাইনে আমরা কিন্তু এটাই ফলো করতে লাগবে, এবং মোনা পুরানো গাইডলাইন আর এটা নিউ গাইডলাইন, ঠিক আছে। এটা এখন নিউ গাইডলাইন, ক্লিয়ার? তো এখানে প্রথম কি কথা লাগবে, অ্যাডমিনিস্টার অক্সিজেন। Next question, TORS infection are mainly transmitted airborne, congenital, mother to fetus, foodborne, don't know. কোনটা কারেক্ট आंसर? TORS। TORS এর ফুল ফর্ম কি আমরা জানি, টক্সোপ্লাজমোসিস, আদার মধ্যে যেমন হেপাটাইটিস আছে, এইচআইভি আছে, রুবেলা, সাইটোমেগালোভাইরাস আর হারপেস গ্রুপের মধ্যে হেপাটাইটিস, হারপেস সিমপ্লেক্স ভাইরাস আছে, হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস সি আছে। তো ইনফেকশনটা মেইনলি আর ট্রান্সমিটেড কিভাবে, এয়ারবোর্ন ট্রান্সমিশন, ফুডবোর্ন কিভাবে। তো ফর ইউর ইনফরমেশন আমি জানিয়ে রাখি যে টর্স, এখন আমরা কিন্তু সেই টর্স আর পুরানো জিনিস আমরা এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু পুরানো জিনিস, টর্স পুরানো কনসেপ্ট, এখন কিন্তু টর্স চেঞ্জ হয়ে আরেকটা নাম এসেছে। তো কি নাম এসেছে, তো সেটা সবাই তোমাদের জানা দরকার, কারণ সবকিছু আপডেটেড জিনিস আমি ট্রাই করি যে ক্লাসে নিয়ে আসার জন্য, ঠিক আছে। টর্স এখন এটা কেউ বলতে পারো? স্কটস, SCORTCS। আচ্ছা, এটা ফুল ফর্মটা কি তো জানা দরকার। সিফিলিস, CMV, সাইটোমেগালোভাইরাস, আদারের মধ্যে কি আছে, পার্ভোভাইরাস আছে, ম্যালেরিয়া আছে, সব যে কোনো ইনফেকশন, পার্ভোভাইরাস, ম্যালেরিয়া, হেপাটাইটিস, এইচআইভি, হেপাটাইটিস সব, আর রুবেলা, টি টক্সোপ্লাজমোসিস, সি চিকেন পক্স, আর এইচ হারপেস গ্রুপ।
হারপেস গ্রুপের মধ্যে কি কি আছে? হারপেস গ্রুপের মধ্যে আছে হারপেস গ্রুপের মধ্যে আছে এইচআইভি আছে, এইচআইভি আছে, এইচআইভি আছে, আছে হারপেস সিমপ্লেক্স ভাইরাস আছে, হেপাটাইটিস বি ভাইরাস আছে, হেপাটাইটিস সি ভাইরাস আছে, ঠিক আছে। তো এখন কিন্তু সে আমরা টর্চ আর ইউজ করি না, টর্চ আমরা ইউজ করি না, কারণ সবার ফোনে ফ্ল্যাশ লাইট আছে, ঠিক আছে। তো এটা ওল্ড গাইডলাইন আর এটা পুরাটা নিউ গাইডলাইন। ক্লিয়ার? ঠিক আছে। তো টর্চ আর এখন নেই, এখন স্কচ, SCORTCS, সিফিলিস, সাইটোমেগালোভাইরাস, আদাস, রুবেলা, টক্সোপ্লাজমোসিস, চিকেনপক্স, হার্পেস ফ্লু, ঠিক আছে। এই সবগুলা ভাইরাস, এই সবগুলা ইনফেকশন কিন্তু এখন এগুলা ট্রান্সমিট হয় কিভাবে? ট্রান্সপ্লাসেন্টাল, ঠিক আছে, কনজেনিটাল, মাদার টু ফিটাস। Next, while planning nursing process for a patient who is at risk for suicide, which of the following is the priority area for providing care? ঠিক আছে, কি নার্সিং প্রসেস করার সময় কোনো একজন সুইসাইড পেশেন্ট তোমার ইমিডিয়েট অ্যাটেনশন কিসে থাকা দরকার? স্লিপ, নিউট্রিশন, সেলফ এস্টিম, সেফটি, ঠিক আছে। তো সুইসাইড, তোমরা কি জানো সুইসাইড কতটা, মানে যদি আমরা ওয়ার্ল্ডের ডাটা আর যদি ইন্ডিয়ার ডাটা দেখি, হ্যাঁ, এভরি 40 সেকেন্ডে একজন লোক মারা যায়, ঠিক আছে, সুইসাইডে। আর এটার ডে বাই ডে এটা এতটাই বেশি কেন? কারণ কি মেন্টাল স্ট্রেস একটা মেইন রিজন, ফিনান্সিয়াল ক্রাইসিস একটা রিজন, আনএমপ্লয়মেন্ট এটা একটা রিজন, ড্রাগ অ্যাবিউজার, ঠিক আছে, ওইটা একটা রিজন, মেন্টাল ডিসঅর্ডার এটার একটা রিজন। তো এই রিজনগুলোর জন্য যে সুইসাইড অ্যাটেম্প্ট করা, তো সুইসাইড আলটিমেটলি কোনো সলিউশন না, ঠিক আছে, সুইসাইড কোনো সলিউশন না। সেটা আমাদের যে মানে আমরা ভাবি যে সুইসাইড একটা সলিউশন, বাট এটাতে আদৌ কোনো সলিউশন না। এটা মেন্টালি এবং ফ্যামিলি দিক দিয়ে এবং ফিজিক্যালি এটা পুরাটাই আমাদেরকে এফেক্ট করে, ঠিক আছে। কারণ কি যে কন্টিনিউ প্রসেসে আমাদের যে বিভিন্ন স্ট্রেসফুল লাইফগুলো আমাদেরকে মানে একটা বেটার অপরচুনিটি বা বেটার রোড ফাইন্ড আউট আমরা ফিল করি যে সুইসাইড। আদতে এটা এমনই কিছু না, এটা খুবই একটা রং ডিসিশন যে সুইসাইড। তো যখনই কোনো পেশেন্ট বা কোনো লোক যখনই এমন কনসেপ্ট থাকে, তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি সেফটি। উই শুড ফোকাস পেশেন্ট সেফটি, ঠিক আছে। পেশেন্ট সেফটি মিন্স পেশেন্ট সেফটি আমরা কিভাবে মেনটেন করতে পারি? তো সুইসাইড সবচেয়ে বেশি মোস্ট কমন হচ্ছে কি হ্যাঙ্গিং, ঠিক আছে, হ্যাঙ্গিং হচ্ছে মোস্ট কমন। তারপরে গান শুট আছে, ঠিক আছে, তারপরে ড্রাউনিং আছে, তারপরে হ্যাঁ সেলফ হার্ম আছে, ঠিক আছে। তো অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে হ্যাঙ্গিং হচ্ছে মোস্ট কমন। হ্যাঁ, মেলের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, ফিমেলের থেকে মেল 3:1। তো আমাদের সবসময় অ্যালার্ট থাকা দরকার এবং সেফটি প্রিকশন মেনটেন করা দরকার, ঠিক আছে। তো যদি তোমাদেরকে একটা শকিং নিউজ আমি দিই, গ্লোবাল ডাটা 7 লাখ থেকে 7,20,000 পিপল ডাই বাই সুইসাইড এভরি ইয়ার ওয়ার্ল্ড ওয়াইড। তো তুমি ইমাজিন করতে পারছো যে এভরি ইয়ারে 7 লাখ, ঠিক আছে, অ্যাবাভ 7 লাখ লোক এভরি ইয়ার মারা যায়, ওয়ান ডে এভরি 40 সেকেন্ড। মানে ওয়ার্ল্ডের ডাটা যদি আমরা দেখি, মানে 40 সেকেন্ড, মানে 40 সেকেন্ড কি, মানে দেখতে দেখতে মানে মারা যাচ্ছে, কন্টিনিউ মারা যাচ্ছে। আর সবচেয়ে শকিং নিউজ হলে গিয়ে আমাদের যে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পজিশনে হচ্ছে গিয়ে ত্রিপুরা, যেখানে 17%, সবচেয়ে হাইয়েস্ট পজিশনে ত্রিপুরা, হাইয়েস্ট পজিশনে 17%। হ্যাঁ, মিজোরাম সেকেন্ড হাইয়েস্ট, তারপরে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। হ্যাঁ, তো কেন এত ত্রিপুরার মধ্যে কেন এত সুইসাইডের পার্সেন্টেজ? হ্যাঁ, রিজন অনেক কিছু, যেটা আমি একটু আগে বললাম, রিজন আমরা জানি
অনেক কিছু রিজন। হ্যাঁ, তো সলিউশন কি? সলিউশন এটা আমাদের নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে লাগবে, যে স্ট্রেসগুলো আছে বা যে প্রবলেমগুলো সোসাইটির মধ্যে আছে সেই প্রবলেমগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করে সেগুলোর উপর ফোকাস করতে হবে এবং জিনিসগুলোর উপর আমাদের ওরিয়েন্টেশন দিতে হবে, কাজ করতে হবে, মিনিমাইজ করতে হবে প্রবলেমগুলোকে। আলটিমেটলি আমাদের সেলফ কন্ট্রোল হচ্ছে কি মেন আলটিমেট সলিউশন, ঠিক আছে? Next, the India Mental Health Act was passed during the year 1987, 1947, 1992, 1942. 1942. The Indian Mental Health Act, ঠিক আছে? Indian Mental Health Act কবে? 1987. আরেকটা আছে Indian Mental Health Care Act কবে? 2017. ইন্ডিয়ান মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 এ যে অ্যাক্টটা, সেই অ্যাক্টের মধ্যে কিছু রাইটস, ঠিক আছে, পেশেন্ট রাইটস, কিছু মডিফিকেশন এলো। এর মধ্যে কি কি আছে? টোটাল 7 রাইটস এর মধ্যে রাইট টু মেন্টাল হেলথ কেয়ার, অর্থাৎ মেন্টাল হেলথ আমরা ভাবি যে মেন্টাল ইলনেস ওটা হচ্ছে একটা মিথ। এখনো দেখা যায় যে বিভিন্ন জায়গায় গ্রামে বা বিভিন্ন এরিয়াতে দেখা যায় যে মেন্টাল হেলথটা ওরা নরমালি অ্যাকসেপ্ট করতে পারে। যদি কোনো ফিজিক্যাল হেলথ এটা আমরা অ্যাকসেপ্ট করি, বাট মেন্টাল হেলথটা এটা ভাবে যে কোনো সুপার ন্যাচারাল, সুপার স্ট্রিম বা সুপার ন্যাচারাল পাওয়ার কারণে বা কোনো গডের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছু ইভিল আই, এসব কিছু আমরা বিলিভ করি, ঠিক আছে? তো মেন্টাল রাইট টু মেন্টাল হেলথ কেয়ার, ঠিক আছে, প্রতিটা লোকের, প্রতিটা পার্সনের মেন্টাল যে হাইজিন, মেন্টাল যে হেলথ কেয়ার, এটা তার রাইটস, ঠিক আছে? রাইটস টু পেশেন্ট, এবং প্রতিটা পেশেন্টের তার একটা রাইটস থাকে যে পেশেন্ট হিসেবে সে ট্রিটমেন্ট ডিনাই করা, ট্রিটমেন্ট অ্যাকসেপ্ট করা, হসপিটাল সে সবকিছু তার হেলথ কেয়ার রিলেটেড সমস্ত রাইটস তার থাকে। অ্যাডভান্স ডাইরেক্টিভ, অ্যাডভান্স ডাইরেক্টিভ মিনস অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যাডভান্স ফেসিলিটিস, অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রটোকল, সমস্ত জিনিসগুলো এমন না যে পেশেন্টের কোনো একটা পেশেন্ট এলো, আমি পেশেন্টকে অ্যাডভান্স ট্রিটমেন্টে সেটা দিলাম, আমি পুরনো ইসিটি মেশিন আমি ইউজ করলাম, কেন? তার অ্যাডভান্স ট্রিটমেন্ট তার পাওয়ার রাইটস আছে। ডিক্রিমিনালাইজেশন অফ সুইসাইড, ঠিক আছে, ডিক্রিমিনালাইজেশন। আচ্ছা, ডিক্রিমিনালাইজেশন, আমরা 2017 আগে সুইসাইডটা ভাবতাম একটা ক্রাইম, বাট 2017 এর পরে সুইসাইড কিন্তু একটা ক্রাইম না, ঠিক আছে? এটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট এর মধ্যে এটা ক্লিয়ারলি মেনশন করা আছে যে 2017 পরে কোনো লোক, কোনো ভিকটিম যদি সুইসাইড অ্যাটেম্প্ট করে সেটা ক্রাইম না, সেটা মেন্টাল হেলথ ইলনেস, তো সেটা ডিক্রিমিনালাইজেশন করলো, ঠিক আছে? অ্যাডমিশন এন্ড ট্রিটমেন্ট, মেন্টাল হেলথ অথরিটিস, মেন্টাল হেলথ রিভিউ বোর্ড, তো এগুলা সবগুলা 2017 এর যে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্টের এই ফর্মুলাতে প্রটোকলে সবগুলো আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ ব্রাইট রেড ব্লাড ফ্লোইং ব্যাক ইনটু দ্য টিউবিং অফ এ ইন্ট্রাভেনাস ড্রিপ? ক্যাপিলারি ব্লাড, আর্টেরিয়াল ব্লাড, ভেনাস ব্লাড, পেরিফেরাল ব্লাড। আচ্ছা, যখন আমরা কোনো পেশেন্টকে স্যালাইন, ঠিক আছে, যে আইভি ফ্লুইড যখন আমরা কানেক্ট করি, অনেক সময় দেখা যায় যে ব্যাক ফ্লো আসে, ঠিক আছে? তো এই ব্যাক ফ্লোর ব্লাডটা কালার কি? ব্রাইট রেড কালার, ঠিক আছে? ব্রাইট রেড কালার, হ্যাঁ, ব্রাইট রেড ব্লাড, ঠিক আছে? তো একটা থাকে আর্টেরিয়াল ব্লাড, একটা থাকে ভেনাস ব্লাড। ভেনাস ব্লাডটার মধ্যে কি থাকে? ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, ওইটা ব্রাইট থাকে না, ওইটা একটু ব্লুইশ কালারের থাকে বা পার্পল কালার থাকে। আর যেটা আর্টেরিয়াল ব্লাড, এটা থাকে পিওর ব্লাড, অর্থাৎ এটা অক্সিজেনেটেড ব্লাড, যেটার মধ্যে পুরো ব্রাইট রেড কালার থাকে। তো যখন এমন কালার আসে তখন এটা আর্টেরিয়াল ব্লাড হিসাবে আমরা বুঝতে রাখবো। Bell's palsy is due to the injury of which cranial nerve? তো আমরা জানি টোটাল 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ থাকে, olfactory, oculomotor, cochlear, trigeminal, adjacent, facial, vestibulocochlear, glossopharyngeal, vagus, hypoglossal and accessory, ঠিক আছে? তো টোটাল 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ থাকে। এই 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভের মধ্যে সবগুলো আলাদা আলাদা কিছু ফাংশনস থাকে। এই 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভের মধ্যে বেলস পালসি, অর্থাৎ এই যে পালসি হয়, ঠিক আছে, বেলস পালসি ঠিক এরকম হয়ে যায়, ঠিক আছে, ফেশিয়াল এক্সপ্রেশন, ফেশিয়াল চেঞ্জেস হয়ে যায়, ঠিক আছে? এই বেলস পালসি কোন ক্রেনিয়াল নার্ভের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? এখানের মধ্যে আছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল মেইনলি কেন থাকে? সেন্সেশন অফ ফেস। ট্রাইজেমিনাল নার্ভে কেন থাকে? সেন্সেশন অফ ফেস, সেন্সেশন অফ ফেস। কক্লিয়ার কেন থাকে? আই মুভমেন্ট, ঠিক আছে? ফেশিয়াল কেন থাকে? ফেশিয়াল এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে? তুমি কাউকে দেখলে, তুমি এক্সপ্রেস করলে, হাসি দিলে, হ্যাঁ,
হাসি না দিলে, ঠিক আছে। তো এগুলা সবগুলো কেন থাকে, তার কিছু কিছু এক্সপ্রেশনের জন্য। টাং মুভমেন্ট, হাইপোগ্লসাল থাকে টাং, ঠিক আছে। তো এগুলো সবগুলো আলাদা আলাদা ফাংশন থাকে। এর মধ্যে বেলস পালসি, এখানে দেখো ফেশিয়াল এক্সপ্রেশন তার মধ্যে কি বোঝা যায়, ঠিক আছে। একদিকে এক্সপ্রেশন আছে আর একদিকে এক্সপ্রেশন লেস, ঠিক আছে। এদিকে আছে এক্সপ্রেশন, কোন দিকে এক্সপ্রেশন লেস, এদিকে কোনো এক্সপ্রেশন নাই, নো এক্সপ্রেশন। আর এদিকে আছে এক্সপ্রেশন আছে। ঠিক আছে। তো কোন পার্টটার মধ্যে বেলস পাচ্ছি, কোনটার মধ্যে এক্সপ্রেশন, মানে কোনটার মধ্যে বেলস পাচ্ছি? এটা লেফট সাইড, এটা রাইট সাইড। রাইট সাইডে বেলস পাচ্ছি না লেফট সাইডে? দেখো, যে সাইডে আমরা এক্সপ্রেশন দিতে পারি, ঠিক আছে, এক্সপ্রেশন ধর আমি এমন ভাবে এক্সপ্রেশন দিলাম, ঠিক আছে, এমন ভাবে এক্সপ্রেশন বা এমন ভাবে এক্সপ্রেশন দিলাম, তো যে সাইডে এক্সপ্রেশন দেয় সেদিকে তো মুভমেন্ট ঠিক আছে, সেদিকে তো মুভমেন্ট ঠিক আছে। যেদিকে আমি এক্সপ্রেশন, যেদিকে আমি মুভমেন্ট করতে পারি না সেদিকে তো আমার বেলস পালসি, ঠিক আছে। এখানে দেখো নো এক্সপ্রেশন, মানে এদিকে মাসেল গুলো আমি এক্সপ্রেস করতে পারি না। কেন? ইনএবিলিটি টু রিঙ্কেল ব্রো, আমি রিঙ্কেল করতে পারি না। ড্রপিং আইলিড, ইনএবিলিটি টু ক্লোজ দ্য আই, inability to pop cheek and asymmetrical smile, dropping corner of mouth, dry mouth, ঠিক আছে। কেন? কারণ কি আমার একটা সাইডে, অর্থাৎ যে 7 ক্রেনিয়াল নার্ভ যেটাকে আমরা বলি ফেশিয়াল ক্রেনিয়াল নার্ভ, সেই ক্রেনিয়াল নার্ভটার যদি কোনো ইনফেকশন হয়, ডিস্টারবেন্সেস থাকে, তখন এরকম বেলস পালসি হয়, ঠিক আছে। একটা সাইড ফেস চেঞ্জ হয়ে যায়, এই প্রবলেমগুলো থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য প্রাইমারি পারপাস অফ হ্যান্ড হাইজিন, remove visible dirt, prevent infection transmission, improve patient comfort and don't know. তো হ্যান্ড হাইজিন হচ্ছে কি একটা বেস্ট প্রসেস যেখানে আমরা 90% ইনফেকশন মাইক্রো অর্গানিজম কিন্তু আমরা কমাতে পারি, ঠিক আছে। তো আলাদা আলাদা হ্যান্ড ওয়াশিং থাকে, মেডিকেল হ্যান্ড ওয়াশিং, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, সার্জিক্যাল স্কার্ফ, হ্যান্ড রাব, সবগুলো আলাদা আলাদা থাকে। হ্যান্ড ওয়াশিং এর 5 মুভমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং, স্টেপস সুমনকে আমরা জানি টোটাল 7 স্টেপ হ্যান্ড ওয়াশিং এর। তো এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকবার দেখেছিলাম, ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো মেইনলি আমরা কেন প্রিভেন্ট ইনফেকশন ট্রান্সমিশন, যাতে আমাদের ক্রস ইনফেকশন না হয় পেশেন্ট থেকে হেলথ কেয়ার প্রোভাইডার বা হেলথ কেয়ার প্রোভাইডার থেকে পেশেন্টের যাতে না হয়, সেটার জন্য আমাদের এটা করতে হবে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি কারেক্টেড বাই ডায়ালিসিস। তো ডায়ালিসিস আমরা কেন করি? ডায়ালিসিস হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি। যখন আমাদের কিডনি, যেটা জিএফআর গালফেড না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যখন লেস দ্যান 90 চলে আসে, তখনই কিন্তু কিডনির ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, যেভাবে কিডনি স্টেজিং অনুসারে সেটা আমরা দেখি যে কিডনির ফাংশনটা কতটা ড্যামেজ আছে। তো আমরা চেক করি কি বেস্ট অ্যানালাইসিস কি ক্রিয়েটিনিন ফাংশন টেস্ট মোর দেন 1.5 এর উপরে, যদিও তখন আমরা আস্তে আস্তে ধরে নিই যে কিডনি মানে তার পারফরমেন্স কিন্তু ঠিকভাবে করে না। তো যার কারণে কি হয়, যে ইলেকট্রোলাইটগুলো আছে সেগুলো বডিতে বাড়তে থাকে, যেমন হাইপার ক্যালেমিয়া, হাইপার নাইট্রিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, সবগুলো ইলেকট্রোলাইট পার্সেন্টেজ বাড়তে থাকে, ক্রিয়েটিনিন পার্সেন্টেজ বাড়তে থাকে। তো এগুলোর জন্য আমাদের কি করতে থাকে? ডায়ালিসিস করতে থাকে। তো ডায়ালিসিস দু ধরনের, একটা হেমোডায়ালিসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। মোস্ট কমন হেমোডায়ালিসিস, যেখানে আমরা গ্রাফট ইউজ করি, সেন্ট্রাল লাইনে করতে পারি, এভি গ্রাফট, আর্টিরিও ভেনাস গ্রাফট, আর্টিরিও ভেনাস গ্রাফট, এগুলোতে আমরা কি করি? ডায়ালিসিস করি, ব্লাডটাকে পিউরিফাই করে আবার বডির মধ্যে আমরা ইনজেক্ট করি। তো এই যে ডায়ালিসিস প্রসেস আমরা সবকিছু করতে পারি, বাট একটা কারেক্ট করতে পারি না। এলিভেটেড ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন বাড়লে আমরা করতে পারি, হাইপার ক্যালেমিয়া করতে পারি, হাইপার নাইট্রিমিয়া, বাট এনিমিয়া, এনিমিয়া কি? এনিমিয়া হচ্ছে কি লেস হিমোগ্লোবিন, লেস আরবিসি। তো সেইটা তো আমরা ডায়ালিসিস আমরা কারেক্ট করতে পারি না। Nelson syndrome is seen after adrenalectomy, hypopituitarism, hyperpituitarism, deficiency of growth hormone. আচ্ছা, নেলসন সিনড্রোমটা কি? আমাদের যে কিডনি থাকে, কিডনির উপরের মাথার মধ্যে কি থাকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে, একটা থেকে অ্যাড্রিনাল কর্টেক্স আর একটা থেকে অ্যাড্রিনাল মেডুলা, যেটা মিডল পার্ট সেটা থেকে মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স আবার 3টা লেয়ার থাকে, জিএফআর, জোনা গ্লোমেরুলাসা, জোনা ভেসিকুলাটা, জোনা রেটিকুলাসা, সল্ট সুগার এন্ড সেক্স হরমোন, মিনারোকর্টিকল, গ্লুকোকর্টিকাস এন্ড অ্যান্ড্রোজেন। তো এখানে এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যখন কোনো টিউমার ফর্মেশন হয় বা কোনো ইনফেকশন হয়, তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এক্সেস হরমোন সিক্রেট হয়। এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে যে কর্টিসল হরমোন, ঠিক আছে। যখন কর্টিসল হরমোন এক্সেস সিক্রেশন হয়, তখন বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। তো এই যে প্রবলেমগুলো দেখা দেয় আমরা যে কিডনির মধ্যে, এই যে এটা আমাদের
ঠিক আছে, এটা আমাদের রাইট কিডনি, লেফট কিডনি। কিডনির ঠিক তার উপরের পার্টে থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে দুটো পার্ট থাকে, একটা থাকে মেডুলা থাকে, একটা কোয়ার্টাস থাকে। কোয়ার্টাসে তিনটা লেয়ার থাকে, জিএফআর, গ্লোমেরুলাস, ভেসিকুলার, রেটিকুলার, সলসুকেন, সেক্সালমন। তো এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কি করে, নরমালি আমাদের বডির যে হরমোনাল ব্যালেন্স গুলো মেইনটেইন করে। এখানে সল্ট হরমোন, সুগার হরমোন, সেক্স হরমোন, সবগুলো হরমোনের ব্যালেন্স মেইনটেইন করে। বাট কোনো কারণে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, টিউমার ফর্মেশন হয়, তখন এখান থেকে এক্সেস হরমোন সিক্রেট করে, তো বডিতে হরমোনাল ডিসব্যালেন্স হয়। তার জন্য কি করতে লাগবে, রিমুভ করা হবে, মানে অ্যাড্রিনালেক্টমি। এবার কথা হলো গিয়ে, যদি আমি অ্যাড্রিনালেক্টমি করি, অ্যাড্রিনালেক্টমি করার পরে একটা প্রবলেম দেখা যায়, যেটাকে আমরা বলি নেলসন সিনড্রোম। নেলসন সিনড্রোমের মধ্যে কি হয়, বডি যে মেলানিনের পার্সেন্টেজটা এক্সেস বাইরে যায়, যেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন। কি প্রবলেম হয়, হাইপার পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশনটা কি, হাইপার পিগমেন্টেশনটা মিন্স বডির মধ্যে, বডি যখন খুব ডার্ক কালার হয়ে যায়, ঠিক আছে, যেমন ধরো আমি একদম কালো, ঠিক আছে, তো এই যে ডার্ক কালার বডি, মানে আমার বডির মধ্যে মেলানিনের পার্সেন্টেজ কোনো প্রবলেম নেই, আমার বডিতে মেলানিনের পার্সেন্টেজ একদম ঠিকঠাক আছে। আর যদি আমি খুব বেশি পরিষ্কার থাকতাম তো মেলানিনের পার্সেন্টেজ কম থাকতো, যখন সানলাইট আসতো তো ইউভি রেজ ডিরেক্ট আমার বডি স্কিনের মধ্যে এফেক্ট করতো। তো এজন্য দেখবে যারা খুব বেশি ডার্ক, তাদের মধ্যে স্কিন ক্যান্সার হওয়ার পার্সেন্টেজটা বেশি থাকে, কারণ মেলানিন কম থাকে। আমার মধ্যে মেলানিন ঠিকঠাক আছে, তো স্কিন ক্যান্সার বা ইউভি রেজ এফেক্ট করার চান্সেসটা কম থাকে। এবার হাইপার পিগমেন্টেশনের মধ্যে কি হয়, এক্সেসিভ ডার্ক হয়, মানে পুরোটা দেখাই যায় না, ঠিক আছে। হাইপার পিগমেন্টেশন, ভিজুয়াল ফিল্ড লস, ঠিক আছে, ভিজুয়াল ফিল্ড, ঠিক আছে, মানে আমার যে দেখার যে এরিয়াটা সেটা কিন্তু লস হয়ে যায়। তো এগুলাই নেলসন সিনড্রোম কেন হয়, অ্যাড্রিনালেক্টমি যদি আমরা করি, ঠিক আছে। এখানে পিকচারের মধ্যে দেওয়া আছে যে কিডনির মাথার উপরে আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। According to Gomez classification, 2 degree protein energy malnutrition refers to weight for age. কোনটা, তো যে PEM প্রোটিন এনার্জি মালনিউট্রিশন, সেটা কিন্তু আমরা কিভাবে করব সেটা ক্যাটাগরি করার জন্য একটা ক্লাসিফিকেশন আছে, যেটার নাম হচ্ছে কি গোমেজ ক্লাসিফিকেশন। কি গোমেজ ক্লাসিফিকেশন, তো এই গোমেজ ক্লাসিফিকেশনের আমরা যদি একটু দেখি, গোমেজ ক্লাসিফিকেশন আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু আমরা এই গোমেজ ক্লাসিফিকেশনটা আমরা করতে পারি। গোমেজ ক্লাসিফিকেশন ইজ এন আর্লি widely used system for assessing PEM প্রোটিন এনার্জি মালনিউট্রিশন in children up to 5 years। তো এখানে দেখো টোটাল 4টে ক্যাটাগরি আছে, অর্থাৎ এখানে ক্যাটাগরি 1 2 3 4 আছে, ঠিক আছে। যেটা যদি গ্লোমেজ ক্লাসিফিকেশন, এটা আমরা কিভাবে দেখবো, ওয়েট, বাচ্চার ওয়েটের সঙ্গে এজ এর ক্যালকুলেশন করে আমরা গ্লোমেজ ক্লাসিফিকেশনটা করব। যদি তার ক্যালকুলেশন মোর দেন ইজ ইকুয়াল টু 90 আসে, তখন এটাকে আমরা বলবো নরমাল, এবং গ্রেডিং সিস্টেমও নরমাল। যদি সেটা 75 টু 89.9 আসে, তখন সেটাকে আমরা বলবো মাইল্ড, আর আছে এটা হচ্ছে গ্রেড 1। যদি 60 টু 74.9 আসে, তখন এটাকে আমরা বলবো মডারেট, আর তার গ্রেডিং সিস্টেম হচ্ছে গিয়ে 2। আর লেস দেন যদি 60 আসে, তখন এটাকে আমরা বলবো কি সিভিয়ার, আর তার গ্রেডিং সিস্টেম হচ্ছে গিয়ে 3। তো এখানে কোশ্চেনের মধ্যে কোন গ্রেডটা দেওয়া আছে, এখানে গ্রেড দেওয়া আছে 2। তো 2 গ্রেডের জন্য রেঞ্জ কত, 60 টু 74.9, 60 টু 74.9। তো এটা কারেক্ট না, এটাও কারেক্ট না, 60 টু 70 এটা কারেক্ট। ক্লিয়ার? গোমেজ ক্লাসিফিকেশন খুব ভালোভাবে মনে রাখো, জেনে রাখো, কারণ গোমেজ ক্লাসিফিকেশন থেকে যে এক্সামে কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন, সানসেট সাইন is seen in the following condition: pyloric stenosis, hydrocephalus, tautology of Fallot syndrome। কোনটা কারেক্ট आंसर? কি সানসেট আই। প্রিভিয়াস যে এক্সাম, অর্থাৎ গভর্নমেন্টের এক্সামে এই কোশ্চেনটা ছিল সানসেট আই, ঠিক আছে। পিকচারের মধ্যে দেওয়া আছে সানসেট আই।
তো হাইড্রোসেফালাস খুব ইন্টারেস্টিং একটা টপিক। হাইড্রোসেফালাসের মধ্যে কি হয়, আমাদের যে ব্রেইন থাকে একটু যদি তোমাদেরকে একটু ডিটেইলসে নিয়ে যায়, আমাদের এই যে ব্রেইন থাকে, ব্রেইনের মধ্যে কি থাকে, ব্রেইন আর একটা হচ্ছে কি স্পাইনাল কর্ড, ঠিক আছে। ব্রেইনের মধ্যে কি থাকে, ব্রেইনের মধ্যে থাকে ভেন্ট্রিকল পার্ট থাকে। ভেন্ট্রিকল দেখবে যখন আমরা এমআরআই করি, ঠিক আছে, এরকম ভাবে ভেন্ট্রিকল গুলো থাকে, ঠিক আছে, এরকম থাকে এরকম থাকে, ঠিক আছে। এটা কি একটা ভেন্ট্রিকল পার্ট, ঠিক আছে। এবার এই ভেন্ট্রিকল পার্টটাকে যদি আমরা এইভাবে দেখাই, ঠিক আছে, এরকম ভাবে এই ভেন্ট্রিকল, এটা থাকে রাইট ভেন্ট্রিকল আর এটা থাকে লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। তো যে ভেন্ট্রিকল থাকে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এখান থেকে করয়েড প্লেক্সাস, ঠিক আছে, অ্যাপেন্ডাইমাল সেল, করয়েড প্লেক্সাস এর অ্যাপেন্ডাইমাল সেল থেকে সিএস এর প্রোডাকশন হয়। কোথা থেকে? করয়েড প্লেক্সাস এর অ্যাপেন্ডাইমাল সেল থেকে সিএস এর প্রোডাকশন হয়, ঠিক আছে। এই যে ভেন্ট্রিকল থাকে, ঠিক আছে। তো কোন জায়গা থেকে কি প্রোডাকশন হয়, এখানে যে করয়েড প্লেক্সাসের অ্যাপেন্ডাইমাল সেল থেকে কি প্রোডিউস হয়, সিএস এর প্রোডাকশন হয়, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সিএস এর। আচ্ছা ফাইন। তো সিএস এর যে প্রোডাকশন হয়, হ্যাঁ, এখান থেকে কি হয়, সিএস এর প্রোডাকশন হয় এই যে অ্যাপেন্ডাইমাল সেল। আচ্ছা, তো এই যে করয়েড প্লেক্সাস অ্যাপেন্ডাইমাল সেল থেকে সিএস এর প্রোডাকশন, কতটুকু প্রোডাকশন হয়, 720 ml প্রোডাকশন হয়। আর কতটুকু, 720 ml প্রোডাকশন হয় সিএস এর, 720 ml প্রোডাকশন হয়। আচ্ছা, 720 ml প্রোডাকশন হয়। এখানে প্রোডাকশন হওয়ার পরে এরপরে কি হয়, এরপরে এই যে পাথওয়ে থাকে, এটা কি পাথওয়ে থাকে, এই পাথওয়ের মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। এরপরে লাস্টে গিয়ে এখানে কি হয়, অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। এখানে কি হয়, অ্যাবজর্পশন হয়, সাবআরাকনয়েড স্পেসে কি হয়, অ্যাবজর্পশন হয়। কোথায় অ্যাবজর্পশন হয়, সাবআরাকনয়েড স্পেস। সাবআরাকনয়েড স্পেসে কি হয়, এটা অ্যাবজর্ব হয়। কি অ্যাবজর্ব হয়, সিএস এর অ্যাবজর্ব হয়। কতটুকু অ্যাবজর্ব হয়, 600 ml। আর এই পাথওয়ের মধ্যে ঘুরতে থাকে কতটুকু, 120 ml। তো যদি বলে সিএস এর নরমাল কতটুকু, 120 ml। বুঝা গেল? ফাইন। এখন এই যে প্রসেসটা, এটা তো এখানে প্রোডাকশন হয়, এখানে অ্যাবজর্পশন, এইভাবে চলতে থাকে। যদি কোনো কারণে কোনো জায়গায় অবস্ট্রাকশন থাকে, যদি কোনো জায়গায় কোনো পাথওয়ের মধ্যে অবস্ট্রাকশন থাকে, আচ্ছা, তার আগে আমি এখানে আরেকটু টাচ করি। এখানে এই যে এটা থাকে করয়েড প্লেক্সাস, তারপরে এটা থাকে ফোরামেন অফ মুনরো, তারপর থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ভেন্ট্রিকল থাকে, এটা থাকে ফোর্থ ভেন্ট্রিকল, আর এটা থাকে অ্যাকুইডাক্ট অফ সালভাস, AOS, অ্যাকুইডাক্ট অফ সালভাস। তাহলে কি, করয়েড প্লেক্সাস অ্যাপেন্ডাইমাল সেল থেকে সিএস এর প্রোডাকশন হয় 720 ml। তারপর যেটা ফোরামেন অফ মুনরো দিয়ে আসে থার্ড ভেন্ট্রিকল থেকে থ্রু অ্যাকুইডাক্ট অফ সালভাস ফোর্থ ভেন্ট্রিকল থেকে টু লাস্কা
1 মেগান্ডাইট, ঠিক আছে, 2 লাস্কা 1 মেগান্ডাইট, এই দুটো দিয়ে আসে সাব রেকগনাইজ স্পেসে, যেখানে সিএসএফ অ্যাবজর্পশন এটা নরমালি কন্টিনিউয়াসলি পসিবল চলতে থাকে। যদি কোনো কারণে সিএসএফ পাথরের মধ্যে যদি কোনো কারণে ব্লকেজ হয়, অবস্ট্রাকশন হয়, তখন কি হয়, ভেন্ট্রিকলের মধ্যে সিএসএফ টা অ্যাকুমুলেট হয়। যখন অ্যাকুমুলেট হয় তখন বাচ্চাদের কি হয়, হেড সারকামফারেন্সটা বাড়তে থাকে। নরমাল আমরা জানি 35 সেন্টিমিটার হেড সারকামফারেন্স, যদি মোর দেন 35 সেন্টিমিটার হেড সারকামফারেন্স, তখন আমরা ধরে নিতে পারি সিএসএফ অ্যাকুমুলেশন অর্থাৎ হাইড্রোসেফালাস, অর্থাৎ ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। নরমাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কত 7 to 15 mm হয়েছে। তো এখানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা অনেক বেড়ে যায়, কারণ কি ফ্লুইড অ্যাকুমুলেশন বা সিএসএফ অ্যাকুমুলেশন হওয়ার পরে এক্সেস প্রেসার ক্রিয়েট হয় ব্রেনের মধ্যে, ভেন্ট্রিকল পার্টের মধ্যে। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি কি হাইড্রোসেফালাস, ঠিক আছে, এটাকে আমরা কি বলি হাইড্রোসেফালাস, বুঝা গেল। আর এই হাইড্রোসেফালাসে যে এই যে সাইনটা, ঠিক আছে, সানসেট আই, ঠিক আছে, সানসেট আই সাইন, ঠিক আছে, হাইড্রোসেফালাসের মধ্যে যে সাইন থাকে, এটা থেকে সিস্টোলিক ব্লাড প্রেসার ইনক্রিজ এসবিআই, তারপরে ব্রেডিকার্ডিয়া, তারপরে ইরেগুলার রেসপিরেশন, ঠিক আছে। আর এটা থেকে সানসেট আই, ঠিক আছে, এই যে বাচ্চাদের মধ্যে সানসেট আই থাকে, এটা মেইনলি দেখা যায় হাইড্রোসেফালাসের কারণে এই সানসেট আইসটা দেখা যায়। পাইলোরিক স্টেনোসিস কি, পাইলোরিক স্টেনোসিস মিন্স আমাদের যে স্টোমাক থাকে, স্টোমাকের উপরে থাকে কার্ডিয়াক স্ফিংটার, নিচে থাকে পাইলোরিক স্ফিংটার। যদি কোনো কারণে পাইলোরিক স্ফিংটার ন্যারো হয় বা কনস্ট্রিক্ট হয়, তো ফরওয়ার্ড মুভমেন্ট হয় না, যে স্টোমাকের যে খাবার গুলা থাকে, ডাইজেস্টিভ যে পার্ট গুলো মানে ফুড গুলা থাকে, ওগুলা ফরওয়ার্ড মুভমেন্ট হয় না, তো এখান থেকে ব্যাক পুশ করে, ঠিক আছে। তো এখানে প্রজেক্টাইল ভমিটিং দেখা যায় পাইলোরিক স্টেনোসিস। টেটালজি অফ ফেলোট আমরা জানি, যেখানে সিএসডি কনজেনিটাল হার্ট ডিজিজের সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে টেটালজি অফ ফেলোট থাকে, যেখানে টোটাল 4টে ডিজিজ থাকে। একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল টিউব, আর হচ্ছে ওভাররাইডিং অফ এওর্টা, ঠিক আছে, টেটালজি অফ ফেলোট। সিজার তো আমরা জানি, যেখানে গ্র্যান্ড মাল সিজার, টনিক সিজার, টনিক ক্লনিক সিজার, গ্র্যান্ড মাল সিজার যেগুলো দেখা যায়, যেটা মেইনলি দেখা যায় উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, যেটা আমরা ধরি নিওনাটাল সিজার, ঠিক আছে, নিওনাটাল সিজার দেখা যায় উইদিন 24 আওয়ার্স এর মধ্যে। যদি কোনো হাইপোক্সিয়া হয়, তখন সেটা ব্রেন সেলে এফেক্ট করে, তখন সিজার দেখা যায়, ঠিক আছে। আশা করি এই যে এই পার্টটা তোমাদের ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, a term approximate placental weight is কত আছে, 300 mg, 500 mg, 700 mg, 900 গ্রাম, ঠিক আছে, mg না গ্রাম, ঠিক আছে। তো এই যে প্লাসেন্টা থাকে, এই যে প্লাসেন্টা, এই যে প্লাসেন্টা থাকে, প্লাসেন্টার দুইটা পার্ট থাকে, একটা থাকে ম্যাটারনাল, আর একটা অ্যামনিয়ন, আর একটা কোরিয়ন, ঠিক আছে। এখান থেকে থাকে আম্বিলিকাল কর্ড। তো যেটা অপোজিট, ঠিক আছে, যেটা রাফ সারফেস থাকে, যেটা রাফ, হ্যাঁ, এটা থাকে ম্যাটারনাল সারফেস, ম্যাটারনাল, যেটাকে আমরা বলি অ্যামনিয়ন, ঠিক আছে। আর যেটা উপরে স্মুথ সারফেস থাকে, যেটা স্মুথ সারফেস থাকে, এটা হচ্ছে কি ফিটাল পার্ট, যেটাকে আমরা বলি কোরিয়ন। এখানে কিছু লোব থাকে, যেগুলোকে আমরা বলি কটিলিডন, বা লোব, এখানে থাকে 15 to 29 কটিলিডন লোব থাকে, ঠিক আছে। কটিলিডন কই থাকে, ম্যাটারনাল সারফেসের দিকে থাকে, যেখানে ছোট ছোট লোবগুলো থাকে এবং ম্যাটারনাল ইউটেরাসের মধ্যে ফিক্স হয়ে থাকে। তো এই যে ম্যাটারনাল সারফেসটা, এটা টোটাল ডায়ামিটারটা 20 সেন্টিমিটার ডায়ামিটার থাকে, থিকনেস থাকে 2.5 সেন্টিমিটার থিকনেস থাকে, ঠিক আছে, সেন্টার পার্টে। এটার ওয়েটটা কত থাকে, এটা ওয়েটটা থাকে 1/6 অফ ফিটাল ওয়েট, ঠিক আছে। মানে ফিটাল ওয়েট যদি 3 কেজি হয়, তার 500 গ্রাম থাকে, 1/6 থাকে তার ওয়েট, ঠিক আছে। তো নরমাল ওয়েট হচ্ছে 500 গ্রাম। নেক্সট কোশ্চেন কি আছে, কন্ট্রাইন্ডিকেশন টু লাম্বার পাঞ্চার ইনক্লুডস অল এক্সেপ্ট। তো লাম্বার পাঞ্চার আমরা কেন করি, মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা লাম্বার পাঞ্চার করি, ঠিক আছে, কোন ডায়াগনোসিস পারপাসে আমরা লাম্বার পাঞ্চার করি, ঠিক আছে। লাম্বার পাঞ্চার আমরা কি করি, কোন জায়গায় করি, লাম্বার, লাম্বার রিজিয়নে L3 এন্ড L4 রিজিয়নে, এখানে আমরা লাম্বার পাঞ্চার করি। লাম্বার নিডল ইনসার্ট করে 25 গজ নিডল ইনসার্ট করে আমরা ফ্লুইড কালেক্ট করি, কেন, ডায়াগনস্টিক পারপাসে মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা করি। তো লাম্বার পাঞ্চারসে কি হয়, ইনক্রিজ আইসি ইন্টারক্রেনিয়াল প্রেসার যদি বেশি থাকে, হ্যাঁ, যদি 7 to 20 15 পর্যন্ত নরমাল, যদি এর থেকে বেশি হয়, তো এই ক্ষেত্রে আমরা টোটালি অ্যাভয়েড করব, লাম্বার পাঞ্চার করা যায় না। Rheumatic heart disease is caused by meningococci, group A hemolytic streptococci, pneumococci, group A beta hemolytic streptococci। অনেকবারই ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে রিউমেটিক হার্ট ডিজিজ আর রিউমেটিক ফিভার দুটোর মধ্যে কি ডিফারেন্স এবং একটার সঙ্গে একটা কি কানেকশন। তো আশা করি যে ক্লাসগুলা
নেওয়া হয়। আশা করি ক্লাসগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তো প্লিজ ইনফর্ম করো, আমাদের গ্রুপে ইনফর্ম করো যে স্যার এখানে তো এই জায়গাটা বুঝতে অসুবিধা বা এই জায়গাটা। সবসময় ট্রাই করি যে ক্লাসগুলো কতটা সিম্পল ভাবে করানো যায় আর কনসেপ্টগুলোকে কতটা ক্লিয়ার করা যায়, ঠিক আছে, ওইটাই আমার সবসময় টার্গেট থাকে আর এটাই আমি চেষ্টা করি, ঠিক আছে। রিওমেটিক হার্ট ডিজিজ, দুটো জিনিস আছে রিওমেটিক হার্ট ডিজিজ, একটা হচ্ছে রিওমেটিক ফিভার। আমি খুব বেশি ডিটেলস না, কারণ এগুলো আগেও কিন্তু আমরা অনেকবারই ক্লাসে দেখেছিলাম। রিওমেটিক ফিভার, তো রিওমেটিক ফিভারটা কি? রিওমেটিক ফিভার হচ্ছে গিয়ে ফিভার, নরমালি ফিভার। তো রিওমেটিক ফিভারে কি হয়, যদি বাচ্চাদের ক্ষেত্রে, এটা মেইনলি চাইল্ডের ক্ষেত্রে দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে যদি 2 উইকস এর মধ্যে কোনো সোর থ্রোট হয়, লেনজাইটিস, ফ্যারিনজাইটিস হয়, তখন রিওমেটিক ফিভার মানে রিওমেটিক হার্ট ডিজিজ হওয়ার চান্সেস থাকে। রিওমেটিক ফিভার মেইনলি 4টে অর্গানে এটা এফেক্ট করে। একটা ব্রেন, একটা বোন, একটা কানেকটিভ টিস্যু, একটা কানেকটিভ টিস্যু আর একটা হার্ট। আর এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন কোনটা? হার্ট, যেটাকে আমরা বলি রিওমেটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। রিওমেটিক হার্ট ডিজিজ, রিওমেটিক হার্ট ডিজিজে একটা ক্রাইটেরিয়া আমরা ইউজ করি যেটাকে আমরা বলি জনস ক্রাইটেরিয়া, একটা মেজর ক্রাইটেরিয়া, একটা মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে। রিওমেটিক হার্ট ডিজিজে কি ক্রাইটেরিয়া ইউজ করি? জনস ক্রাইটেরিয়া। জনস ক্রাইটেরিয়াতে একটা আছে মেজর ক্রাইটেরিয়া আর একটা আছে মাইনর ক্রাইটেরিয়া। তো মেজর ক্রাইটেরিয়াতে কিছু সিম্পটমস আছে এবং মাইনর ক্রাইটেরিয়াতে কিছু সিম্পটমস আছে। মেজর ক্রাইটেরিয়াতে কি আছে সিম্পটমস? আছে পলিকার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস। কি? পলিকার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, ঠিক আছে। তো একবার লিখে দিই ব্যাপারটা। মেজর একটা আছে পলিআর্থ্রাইটিস, পলিকার্ডাইটিস, কোরিয়া, সাবকিউটেনিয়াস নোডিউল, এরিথেমা মার্জিনাটা, হ্যাঁ। আর মাইনর ক্রাইটেরিয়াতে কি আছে? মাইনর ক্রাইটেরিয়াতে আছে কি? মাইনর ক্রাইটেরিয়াতে আছে পলিআর্থ্রালজিয়া, এখানে কি আছে? ইনক্রিজ ইএসআর, এথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইনক্রিজ এএসও টাইটার, হ্যাঁ, ইনক্রিজ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে মাইনর ক্রাইটেরিয়া আছে। এখন আমরা পজিটিভ ধরতে গেলে কি করতে লাগবে? পজিটিভ ধরতে গেলে 1 মেজর 2 মাইনর, ঠিক আছে, পজিটিভ যদি হয়, বা 2 মেজর 1 মাইনর, ঠিক আছে। তো এইভাবে আমরা পজিটিভ ধরতে পারি, অর্থাৎ এই সিম্পটমস গুলো যদি কোনো পেশেন্টের মধ্যে থাকে তখন আমরা ধরে নিতে হবে যে রিউমেটিক হার্ট ডিজিজ আছে, ঠিক আছে। পেনিসিলিন নিচ্ছে, পেনিসিলিন হচ্ছে কি আমাদের ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। ড্রাগ অফ চয়েসে কি ইউজ করে? পেনিসিলিন ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। তো রিউমেটিক হার্ট ডিজিজ কেন হয়? রিউমেটিক হার্ট ডিজিজ হয় মেইনলি গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, ঠিক আছে। গ্রুপ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, গ্রে টার্নার সাইন ইজ সিন ইন মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস হচ্ছে কি? হার্টের মিডল লেয়ারের ইনফ্লামেশন, প্যানকার্ডাইটিস অর্থাৎ প্যানক্রিয়াস ইনফ্লামেশন, প্লুরাল এপিউশন। প্লুরাল এপিউশন হচ্ছে কি লাংস এর যে প্লুরাল স্পেস থাকে সেখানে ফ্লুইড অ্যাকুমুলেট হয়, তখন আমরা এটাকে বলি কি? প্লুরাল এপিউশন। মন্টেজিয়া ফ্র্যাকচার হচ্ছে গিয়ে যে টিবিয়া বোন থাকে, টিবিয়া ডিস্টাল না, প্রক্সিমাল টিবিয়াতে যদি ফ্র্যাকচার হয়, অর্থাৎ এখানে টিবিয়া ফিবিউলা দুটো থাকে, এই টিবিয়া প্রক্সিমাল এখানে যদি কোনো জায়গায় ফ্র্যাকচার হয় তখন এটাকে আমরা বলি মন্টেজিয়া ফ্র্যাকচার। তো গ্রে টার্নার সাইন দেখা যায় কি? গ্রে টার্নার সাইন দেখা যায় রেট্রোপেরিটোনিয়াল ক্যাভিটি, অর্থাৎ এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এটা তার আম্বিলিকাস, যদি এইসব সাইডে অর্থাৎ রেট্রোপেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি কি হয় ডার্ক কালার কোনো স্পট থাকে তখন এটাকে আমরা বলি গ্রে টার্নার সাইন। আর এখানে যদি কোনো অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস
এটাকে আমরা বলি কুলেস সাইন, ঠিক আছে। এটা দুটোই হয় কেন, প্যানক্রিয়াটাইটিসে এই দুটোই হয়। পিকচার যদি আমরা একটু দেখাই, এটা হচ্ছে গ্রে টার্নার সাইন, অর্থাৎ এক সাইডে থাকে রেট্রোপেরিটোনিয়াল ক্যাভিটি, আর এটা থেকে কুলেন সাইন যেটা আম্বিলিকাস রিজিয়নে থাকে। আর এটা হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচার, যেটা দেখো এখানে টিবিয়া, হ্যাঁ সরি এটা আলনা, ঠিক আছে। টিবিয়া ফিবুলার না, এটা তো পায়ে রেডিয়াস আর আলনা, ঠিক আছে। আলনাতে একটা রেডিয়াস, এটা ঠিক আছে, বাট আলনার প্রক্সিমাল পার্টে যদি ফ্র্যাকচার হয় তখন এটাকে আমরা কি বলি, মন্টেজিয়া ফ্র্যাকচার, ঠিক আছে। তো আমরা এই সব কোশ্চেনগুলো আজকে ক্লাসে আমরা দেখলাম। তোমরা খুব ভালো করে কোশ্চেনগুলো, আনসারগুলো, ক্লাসগুলো বোঝার চেষ্টা করো। সবসময় আমি কনসেপ্টের উপরে ফোকাস করি। মেন হচ্ছে কি কনসেপ্ট, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমাদের যে কোনো এক্সামে ক্র্যাক করা কিন্তু একদমই ইজি, ঠিক আছে। ইউটিউবের মধ্যে প্রচুর ক্লাস দেওয়া আছে, শুধুমাত্র ইউটিউব ক্লাস দেখে মানে অনেক স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, এটা আমার কথা নয়, এটা স্টুডেন্টের কথা। কারণ ইউটিউবের মধ্যে আমি জানি কতটা কন্টেন্ট আমি দিয়েছি, এবং প্রতিটা কন্টেন্টে ইন ডেপথ আমি ডিসকাস করেছি, এবং প্রতিটা এক্সামের জন্য খুব করে আমি ট্রাই করেছি যে কতটা আরো ডিপলি ডিসকাস করা যায়, কতটা আরো কন্টেন্ট ডেলিভার করা যায়। তো শুধুমাত্র ইউটিউব দেখো কিন্তু সিলেকশন নেওয়া যায়। তাছাড়া আমাদের আর অনেকগুলা প্রফেশনাল কোর্স আছে, অ্যাডভান্স কোর্স আছে। তো ক্লাসগুলো এনজয় করো, ভালো লাগলে অবশ্যই জানাবে, কারণ তোমাদের ভালো লাগাটাই অ্যাকচুয়ালি এটাই আমার মোটিভেশন। যখন স্টুডেন্ট সিলেক্ট হয়, এটাই আমার সবচেয়ে মানে তখন ফিল হয় যে না, আমি কিছু একটা করতে পেরেছি, ছোট কিছু একটা আমি করতে পেরেছি স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের সাকসেস হওয়ার পেছনে আমার ছোট একটু কন্ট্রিবিউশন, আর এটাতে আমি খুব আনন্দ পাই, অনেক খুশি হই এই জিনিসগুলোতে। তো এটাই সবসময় আমি ট্রাই করি। তো মেনটেন করো তোমাদের যে নোটসগুলো, খাতায় নোট ডাউন করাগুলো এক্সামের জন্য প্রিপারেশন। আজকে ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ।